ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় কোনটি অন্য শব্দগুলির থেকে আলাদা? আচ্ছা, বক্সাইট, হিমাটাইট, কপার গ্লান্স এগুলো হচ্ছে আকরিক, তাই তামা। 2 বলেছে কোনটি পাললিক শিলা নয়? ব্যাসল্ট, এটা হচ্ছে আগ্নেয় শিলা। 3 আছে 1 পাস্কাল সমান হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। পাস্কাল হলো চাপের একক, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, তাই হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। 4 আছে বল ও শকের সন্ধি দেখা যায় কাঁধে। 5 দিয়েছে এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। 6 কোনটি অন্য শব্দগুলি থেকে আলাদা? এখানে হবে ঘাস, কারণ ঘাস হচ্ছে উৎপাদক, সেই জন্য ঘাসটা আলাদা। 2 রায়তে বলেছে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। পেট্রোলিয়াম। 2 বলেছে পতাকা হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতির উদাহরণ। 3 দিয়েছে হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তার নাম হলো ধমনী। 4 উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার। 5 একটি চৌম্বক পদার্থের উদাহরণ হচ্ছে লোহা। 3 বলেছে সম্পূর্ণ নাম এবং প্রধান উপাদান লেখো, এটা তোমাদের বইয়ের 62 পাতায় রয়েছে। এলপিজির পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আর এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। অথবা দিয়েছে কথাটা ঠিক না ভুল যুক্তি দিয়ে বোঝাও। বলেছে কোনো ধাতুর সব খনিজই ধাতুর আকরিক। লোহা হচ্ছে একটি ধাতু, এর দুটি খনিজ হলো হেমাটাইট এবং আয়রন পাইরাইটিস। হেমাটাইট খনিজ থেকে সহজ উপায় এবং কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। কিন্তু লোহার অপর খনিজ আয়রন পাইরাইটিসের মধ্যে প্রচুর পরিমাণে লোহা বর্তমান থাকলেও এই খনিজ থেকে সহজে আর কম খরচে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায় না, তাই আয়রন পাইরাইটিস লোহার আকরিক নয়। তাই বলা যায় কোনো ধাতুর একাধিক খনিজ থাকলেও তার সবগুলি আকরিক নাও হতে পারে। 4 রায়তে বলেছে তোমার বন্ধুর ওজন 50 কেজি, উচ্চতা হচ্ছে 0.9 মিটার, তাহলে ওই বন্ধুর দেহবল সূচক থেকে বন্ধুর সুস্থতা সম্পর্কে তোমার কি ধারণা হলো তা লেখো। অথবা দিয়েছে শ্বেত রক্তকণিকার অনুচক্রিকার কাজ লেখো। তাহলে আমাদের দেহবল সূচকের সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার। উচ্চতা করতে হবে মিটারে, তো আমাদের এখানে উচ্চতাটা দেয়াই আছে 0.9 মিটার, আর ওজন হচ্ছে 50 কেজি। ওজনটা কেজিতে থাকবে, আর এই যে ওজনটা কেজিতেই থাকবে, আর উচ্চতাটা মিটারে নিয়ে যেতে হবে। তো মিটারে আমাদের দেয়া আছে, তাহলে ওজন বাই উচ্চতা স্কোয়ার এইভাবে লিখে নেবে। তাহলে দেহবল সূচক হবে ওজন বাই উচ্চতা স্কোয়ার, মানে 50 বাই 0.9 স্কোয়ার, তো 9 9 81, তার মানে 0.81। 0.81 মানে এটাকে যদি, এটা দশমিক, এটাকে যদি সামান্য ভগ্নাংশে নিয়ে যাই হবে 81 এর 100, তার মানে 50 গুণ 100 বাই 81। তাহলে এটা ভাগ করলে এটা মানে অসীম ভাগ হবে, অসীম দশমিক সংখ্যা একটা আসবে। তো আমি 3 দশমিক অবধি নিয়ে গেছি, তো হচ্ছে 61.85 দেহবল সূচক। তার মানে এ থেকে বোঝা যাচ্ছে যে বন্ধুর আর কি এই যে বন্ধুর সুস্থতা সম্পর্কে তোমার কি ধারণা হলো। তাহলে বন্ধু হচ্ছে মোটা বা স্থূল প্রকৃতির হবে, বা বন্ধুর ওজন উচ্চতা অনুযায়ী অনেক বেশি হবে। আর দিয়েছে অথবাতে দিয়েছে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ লেখো, এটা তোমাদের বইয়ের 112 পৃষ্ঠাতে রয়েছে। এই যে শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে এরা মূলত শরীরের রক্ষার কাজ করে। পাহারা দেওয়ার সৈন্যর মতোই এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রুরা যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, আবার শরীরের কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় এদের দরকার হয়। আর অনুচক্রিকা হচ্ছে এরা শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে অনুচক্রিকার কাজ হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা হলো অনুচক্রিকার কাজ। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে দেহের গ্রন্থে প্রবেশ করা জীবাণুদের রক্ষা, মানে লড়াই করে জীবাণুদের ধ্বংস করে একটা, আর শরীরের কোথাও ক্ষত হলে সারাই করার সময় শ্বেত রক্তকণিকারা সাহায্য করে। এই দুটো কাজ। আর অনুচক্রিকার কাজ হচ্ছে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 2 দিয়েছে দুটি তারার মধ্যে দূরত্বকে কোন এককে প্রকাশ করা হয়? একক, প্রাথমিক একক না লব্ধ একক, এবং কেন? এই যে দুটি তারার মধ্যে দূরত্বকে আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়, অর্থাৎ আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক, আর যেহেতু দৈর্ঘ্যের একক একটি মূল বা প্রাথমিক একক, সুতরাং আলোকবর্ষ হচ্ছে একটি প্রাথমিক একক। এই ব্যাখ্যাটা লিখে দেবে। তাহলে দুটি তারার মধ্যে দূরত্বকে আলোকবর্ষ এককে প্রকাশ করা হয়, এটা হচ্ছে প্রাথমিক একক।
কারণ এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক একটি মূল বা প্রাথমিক একক, তাই আলোকবর্ষ একটি প্রাথমিক একক। 3 বলেছে বার্নৌলি নীতি সম্পর্কে একটি হাতে কলমে পরীক্ষার উল্লেখ করো। এটা রায়মার্টিনে 215 পৃষ্ঠায় রয়েছে। এই যে বার্নৌলির নীতিটি লেখো আর এই নীতির সাপেক্ষে হাতে কলমে পরীক্ষার উল্লেখ করো। বার্নৌলির নীতি হচ্ছে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। এবার পরীক্ষা হচ্ছে নীতির পরীক্ষা। উপকরণ খাতার পাতা। পরীক্ষা হলো যে একটি খাতার পাতাকে ছবির মতো করে ভাঁজ করে একটি ব্রিজ তৈরি করা হলো। এবার ব্রিজটিকে টেবিলের ওপর রেখে ব্রিজটির তলা দিয়ে খুব জোরে ফুঁ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ব্রিজের গায়ে সরাসরি ফুঁ না লাগে। পর্যবেক্ষণ দেখা গেল ব্রিজটি টেবিল থেকে পড়ে গেল না। ব্যাখ্যা এবং সিদ্ধান্ত হচ্ছে বার্নৌলির নীতি অনুযায়ী কোনো প্রবাহী মানে গ্যাস বা তরল যাই হোক গতিশীল হলে যে স্থানে ওই প্রবাহীর বেগ বেশি হয় সেই স্থানের ওই প্রবাহীর চাপ কম হয়। এক্ষেত্রে ফুঁ দেওয়ায় ব্রিজের নিচে বায়ুর বেগ বেড়ে যায়, চাপ কমে গেছে, তাই ব্রিজের ওপরে বায়ুর চাপ বেশি হয়েছে আর ব্রিজের ছাদ নিচের দিকে চেপে বসেছে, ফলে ব্রিজটি পড়ে যায়নি। 4 আছে স্তম্ভ মেলানো। পৃথিবীর আকর্ষণ হবে অভিকর্ষ, কাজ করার সামর্থ্য হবে শক্তি, কয়লা বা পেট্রোল হবে ডি, এটা ডি অনবীকরণযোগ্য শক্তি, ওজনের এসআই একক হবে সি, নিউটন, সূর্যের আলো বায়ু এটা হবে বি, দূষণমুক্ত অপ্রচলিত শক্তির উৎস, আর সময়ের সঙ্গে স্থান পরিবর্তনশীল বস্তু হবে গতিশীল বস্তু।